শুভেচ্ছা এবং অভিনন্দন। দ্য ইন্ডিয়ান করেন্দ্র শ্রেষ্ঠ বাঙালিতে আপনি মনোনীত হয়েছেন। আজকে আপনার থেকে আমরা মূলত যেটা জানতে চাইব, বাঙালির এক সময় সঞ্চয়, অর্থ সঞ্চয় নিয়ে বা অর্থনৈতিক বিষয় নিয়ে একটু বদনাম ছিল যে বাংলার মানুষজনরা খুব একটা সঞ্চয় করতে পারে না বা খুব একটা বেশি প্ল্যানিং করতে পারে না। সেই কলঙ্কটা কি এখন মুছেছে? বলতে পারেন। প্রথমে জানাই আমি অনেক অনেক শুভেচ্ছা আপনাদের মিডিয়া চ্যানেলকে এবং সমস্ত বাঙালি, এবং আমার আজকে এই জায়গায় এস্টাবলিশমেন্ট এবং সাকসেসের জায়গার জন্য আমি আমার অর্গানাইজেশনের আমার এমপ্লয়ি এবং সমস্ত আমার আগত বাঙালির বেনিফিশিয়ারি যারা আসছেন এবং আমার বিভিন্ন প্রান্ত থেকে, অ্যাকচুয়ালি আমার টোটাল এটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, বিস্তার লাভ করেছে। সেই জায়গার প্রেক্ষাপট থেকে আমি বলতে পারি বাঙালিরা কোনোদিনই পিছিয়ে ছিল না। মানুষের কাজ করার ধরন, কাজ করার তার ওয়ে অফ মুভমেন্ট, সে যেরকমভাবে নিয়েছে, বাঙালি সারা পৃথিবী জুড়ে আজও দিনেও বিরাজ করে। আপনি বিভিন্ন পারিপার্শ্বিক আঙ্গিকে যদি আপনি এক এক করে দেখেন, যে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত জায়গায় আজও দিনে বাঙালির বিরাজ করছে। সেই জায়গায় আমি বলতে পারি সঞ্চয় শব্দটা মানে এটা প্রত্যেক মানুষের কাছেই একটা মূল, মানে খুব সেন্সিটিভ জায়গা। সঞ্চয় জিনিসটা করে সে ভবিষ্যতের জন্য, আজকের দিনে কি করবে সেটার জন্য সঞ্চয় নয়। অতএব সঞ্চয় প্রত্যেক মানুষের পরিকল্পনার মধ্যে আছে। হয়তো কারুর প্ল্যানিং, কারুর আনপ্ল্যানের ক্ষেত্রে সে ফিউচারের জন্য তার যারা বংশানুক্রমে যারা আগত দিনে আসবে বা যারা আছে, সেই জায়গা থেকে হয়তো তারা পিছিয়ে পড়ছে, যারা আনপ্ল্যান। সেই জায়গাটাতে পিছিয়ে পড়া মানুষজন, পিছিয়ে পড়া নিপীড়িত শোষিত মানুষজন, তাদের পাশে বিশেষ করে বাঙালি তো আমার কাছে সবসময়ই আমার কাছে মানে আবেগপ্রবণ একটা জায়গা বলতে পারেন। সেই জায়গায় তাদেরকে জাগিয়ে তোলার দায়িত্ব আমি খানিকটা নিয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী আমার সমস্ত ধরনের চেষ্টা, সমস্ত ধরনের প্রচেষ্টা থাকবে যাতে পিছিয়ে পড়া বাঙালিরা সামনের দিনে আরও নিজেদেরকে প্রভাব বিস্তার করতে পারে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে সঞ্চয়ের ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গের কেন্দ্র আইটি সেক্টরে কলকাতা, সেক্ষেত্রে যদি দেখা যায় যে এখানে একটা আইটি সেক্টরের একজন এমপ্লয়ি মোটামুটি ধরে নিন 25 থেকে 30 হাজার টাকার রেঞ্জের যদি স্যালারি পায়, তার ক্ষেত্রে সঞ্চয়ের পরিমাণটা হয়তো খুবই সীমিত হবে। যদি সে প্ল্যান মাফিক চলে, তার যদি কোনো মানে মাসিক কোনো কিস্তি বা ইএমআই যদি কোনো না থাকে, সেক্ষেত্রে তার আমার মনে হয় মাসিক সঞ্চয় 4 থেকে 5 হাজার টাকা হওয়া উচিত। কারণ তার যদি নিজস্ব মাথায় ছাদ না থাকে, সেখানে বাড়ি ভাড়া বা রেন্ট পারপাস একটা যাচ্ছে, তার খাদ্য সামগ্রীর জন্য যাচ্ছে, যদি বাড়িতে কোনো পড়াশোনার জন্য কোনো স্টুডেন্ট থাকে বা ছেলে থাকে, সেক্ষেত্রে ছেলে মেয়ের জন্য পড়াশোনার একটা এই হচ্ছে ব্যাপার। সেখানে পশ্চিমবঙ্গ কিন্তু অন্যান্য স্টেটের তুলনায় আর যে জায়গাগুলো আইটি সেক্টর থ্রু আউট ইন্ডিয়াতে আছে, প্যান ইন্ডিয়াতে আছে, এখানে কিন্তু এস্টাবলিশমেন্ট খরচাটাও কিন্তু কম অন্যান্য স্টেটের তুলনায়। অতএব আমাকে দেখতে হবে সেই একটাই ইংরেজি কথা, কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনার মাসিক ইনকাম 30 হাজার টাকা, আপনি যদি ইএমআই থেকে শুরু করে সমস্ত কিছু যদি আপনার পরিচালন করবার জন্য প্রত্যেক মাসে 30 হাজার টাকাই হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো সঞ্চয়ের হবে না। সেক্ষেত্রে আমার কাছে যে সমস্ত এই রকম ক্যাটাগরির যারা বিভিন্ন এমপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত, যারা বেনিফিশিয়ারি আমার কাছে হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলি, সঞ্চয়টা হচ্ছে ভবিষ্যতের জন্য। অতএব প্ল্যান মাফিক আপনাকে চলতে হবে। আমি আমার ব্যক্তিগত নিজে একটা নির্দিষ্ট লাইফ স্প্যান অফ এমপ্লয়মেন্ট আমাকে দেখতে হবে, কতখানি আমি আমার লাইফে ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত থাকবো, সেই জায়গাটা ক্যালকুলেশন করে ওকে এগোতে হবে। না, একদমই নয়, একদম অলওয়েজ লাইফ ইন্স্যুরেন্সে। মিউচুয়াল ফান্ডটা টোটালি ডিপেন্ড করে অন মার্কেট বেসিস। আপনাকে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, মার্কেট বেসিসে যে মুহূর্তে আপনি জিনিসটাকে মিউচুয়াল ফান্ডের সঙ্গে অ্যাড হলেন, অ্যাট প্রেজেন্ট আপনার 2 বছর পরে মার্কেট ভ্যালু সেটা ডাউন হতে পারে, আপ হতে পারে। অতএব এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওপরওয়ালার খেলা, আপনার ভাগ্যের মানে পরীক্ষা বলতে পারেন। এবারে লাইফ ইন্স্যুরেন্স যে অ্যামাউন্টে আপনি ইএমআই করলেন,
যে অ্যামাউন্টে আপনার অ্যাসোর্ড সাম অ্যাসোর্ডটা ওই দিনই কিন্তু ঠিক হয়ে যাবে। আপনার নির্দিষ্ট পরিকল্পনা করার সবথেকে বড় কথা, মিউচুয়াল ফান্ড থেকে ইউ ক্যান নট গেট এনি টাইপ অফ লোন, যেটা আপনার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হতে পারে। আজকের দিনে লাইফ ইন্স্যুরেন্স ভারতবর্ষের অটোনোমাস বডি এলআইসি ছাড়াও আরও অনেক ধরনের প্রাইভেট অর্গানাইজেশন যুক্ত আছে, আপনি সেখানেও করতে পারেন। ইনভেস্টমেন্ট আজকের দিনে মনে করুন একটা এমপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত যে বয়সে হয়, সেই বয়সে মনে করুন হাই সেকেন্ডারি 18 ইয়ার্স, তারপরে যদি সেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়, আপনি বেসিক্যালি আইটি সেক্টরের ওপরেই জোর দিচ্ছেন, কারণ আজকের দিনে ইয়ং জেনারেশনটা ওটাকেই বেছে নিচ্ছে। অ্যাজ এ ডাক্তারের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পসার জমাতে গেলে কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, তার প্র্যাকটিস, তার মানে নাম, এই জায়গা করতে গেলে মিনিমাম 30 to 35 ইয়ার্স লেগে যাচ্ছে একটা মানে চিকিৎসকের কাছে তার জায়গাটাকে স্ট্যাবলিশ করতে। কিন্তু আজকের দিনে যদি আপনি আইটি সেক্টরে দেখেন, মোটামুটি 23-24 বছরে যদি সে চাকরি পেয়ে যায় ফ্রেশফুল, আপনার বিটেকের পর 2 বছর এমটেক করেও, তারপরে যদি তার মধ্যে যদি ইন পিরিয়ডের মধ্যে যদি সে এমবিএ করে নেয়, তাহলে কিন্তু তার স্যালারি স্ট্রাকচার, তার রেমুনেশন কিন্তু হাই রেঞ্জে থাকবে। তাকে যে ওয়েস্ট বেঙ্গলেই চাকরি করতে হবে, কলকাতাতেই চাকরি করতে হবে তা নয়। কিন্তু একটাই কথা বলবো, বাঙালির মধ্যে কিন্তু সেই বাঙালি মননটাকে রাখতে হবে, চিন্তাভাবনাটাকে বাঙালি রাখতে হবে। আপনি চাকরি করতে বিদেশে যান, কিন্তু তার মধ্যে যেন বাঙালিয়ানা ব্যাপারটা যেন থাকে সদা সর্বদা। কর্মস্থলের মধ্যেই যে বাইরে তাকে গিয়ে ইনভলভমেন্ট হতে হচ্ছে বলে সেখানে আপনার বাঙালি স্টেটের বাইরে গিয়ে সেখানে বাঙালিয়ানা, মন থেকে বাঙালি শব্দটা যেন না যায়, এটাই আমার সমস্ত বাঙালি এমপ্লয়মেন্টের কাছে, বাঙালি যুব সমাজের কাছে আমার বার্তা। ঠিক এই এবং 24-25 যে বয়স থেকে হচ্ছে 27-28 ইজ দ্য পারফেক্ট ইনভেস্টমেন্ট টাইম। তারপরে তার ফিউচার বিয়ের ব্যাপার থেকে যায়, ঠিক আছে, তার 2 বছর পরে কি 3 বছর পরে তারা প্ল্যান করে যে সন্তানের ব্যাপারে। অতএব 28 এজ ইজ দ্য পারফেক্ট। 28 দেখুন, এটা সেন্সেক্স সূচক শুধু ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে তো নয়, এটা থ্রু আউট প্যান ইন্ডিয়াকে নিয়ে। সেক্ষেত্রে আমি বলবো পরিকল্পনা আছে সরকারের যুব সমাজকে আরও, বিশেষ করে যারা নতুন জেনারেশন আসছে তাদের এমপ্লয়মেন্ট, চেষ্টা চরিত্র প্রত্যেক বছরই চলছে। কিছু কারণের জন্য রাজনৈতিক অস্থিরতা, এটা দেখুন, এটা প্রত্যেক স্টেটে আসছে। আমাদের স্টেটটা হয়তো খানিকটা ওপেন হয়ে গেছে, যেহেতু আমরা বাঙালি, আমরা এখানে বসবাস করি। সেটা হয়তো অন্য স্টেটেও আপনি গিয়ে দেখতে পারেন সেখানকার অস্থিরতার ব্যাপারটা, সেটা অতখানি আমাদের কাছে বোধগম্য হয়ে উঠবে না। আমরা এখানে থেকে হয়তো বুঝতে পারছি, কিন্তু অন্য স্টেটেও আছে রাজনৈতিক অস্থিরতা, সারা ভারতবর্ষ জুড়েই আছে। কিন্তু আমি আজকের দিনে যে জায়গায় পৌঁছেছি, সরকারের অবদান অবশ্যই আছে। বিশেষ করে আমি যে জায়গায় আমার অফিস, সেই জায়গায় আপনি রাজনৈতিক যদি পটভূমিকা দেখেন, সেখানকার বিধায়ক আপনার তাপস চ্যাটার্জি মহাশয়ের সঙ্গে আমার প্রচণ্ড পরিমাণে হৃদ্যতা, এবং ওনার সঙ্গে আমি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন টাইপের। ক্যান্সার রোগ আক্রান্ত 2টো এনজিও আমি প্রত্যেক মাসে চালাই। এছাড়া বিভিন্ন ধরনের হসপিটালে ওনার বেডশিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞের সঙ্গে আমি যুক্ত। উনি ওনার বিধায়ক অঞ্চলের একজন সেরা ব্যবসায়ী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। লাস্ট মান্থ সে অ্যাওয়ার্ডটা উনি আমাকে দিয়েছেন। ওনার বিভিন্ন প্রজেক্টের সঙ্গে আমি যুক্ত। রিসেন্টলি আমার সঙ্গে ওনার যে প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে পিছিয়ে পড়া, দুস্থ, নিপীড়িত যে সমস্ত বাড়িতে বাচ্চা আছে, যারা সমাজের আজকের দিনের আমার আপনার বাড়িতে বাচ্চারা শীতকালীন ভ্রমণ এক্সকারশনের সঙ্গে যুক্ত হতে পারে, তারা হতে পারে না। সত্যি ওই জায়গাটা খুব স্পর্শ করে যায় হৃদয়টা। তাই ওনার অনুযায়ী আমি ওনাকে একটা টয় ট্রেন উপহার দিয়েছি, সেটা খুব শীঘ্রই উদ্বোধন হবে। আমি এবং আমাদের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম দুজনে মিলে উদ্বোধন করব। সেটা কিছু লেখালেখির পাঠ চলছে। সেটা আপনার রাজারহাট নিউ টাউন বেসের এলাকাতে যে সমস্ত দুস্থ বাচ্চা যারা এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, ওনারা প্রত্যেক শনিবার এবং রবিবার বাচ্চাগুলো যাতে ওই টয় ট্রেনে করে ভ্রমণ করতে পারে।
আমার ফিনান্সিয়াল স্ট্যাটাসটা দেখুন, আমি আমার আফটার গ্র্যাজুয়েশন 1997-এ আমি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি। তারপর থেকে আমি বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে সেলস এবং মার্কেটিংয়ে যুক্ত ছিলাম। প্রথমে এফএমসিজি তাই ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভুটান গভর্নমেন্টের আন্ডারটেকিং। তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন ফাস্ট মুভিং আইটেমে আমি কাজ করি। তারপরে ব্যক্তিগতভাবে আমি আমার লাইফে যেটা সবথেকে বেশি সাকসেস পেয়েছিলাম সার্ভিস লাইফে, সেটা হচ্ছে আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রি। আমি টাটা মোটরস, ভান্ডারি অটোমোবাইলসে আমি দীর্ঘদিন মানে কৃতিত্বের সঙ্গে কাজ করেছি। তারপরে স্বরাজ মাজদা, মাহিন্দ্রা, মার্সিডিজ ভেঞ্চের ট্রাক ডিভিশন, ভারত বেঞ্চ। লাস্ট আমি অটোমোবাইল সেক্টর থেকে ছাড়ি ফোর্ড, নাম নিশ্চয়ই শুনেছেন, ইউএসের ব্র্যান্ড। ফোর্ড গাড়ি থেকে আমি প্যাসেঞ্জার কার থেকে আমি ছাড়ি। তার আগে আমি কমার্শিয়াল সেক্টরেই ছিলাম। যাই হোক 2016 থেকে আমি একটু ট্রেন্ড নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ফিন্যান্স রিলেটেড ম্যাটারের ওপরে আমি কাজ করে আসছি। আমি 2024 সালে আমি আমার মাথাতে একটা ছাদ আস্ক ফিনান্সিয়াল হাব ব্র্যান্ডটাকে তৈরি করি। সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত প্রায় বলতে গেলে 1 বছরের কাছাকাছি আপনার প্রায় 1650 বেনিফিশিয়ারি, 1650 মতো বেনিফিশিয়ারি বা ক্লায়েন্ট আমার সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে। তাদের ফিনান্সিয়াল ক্রেডেন্সিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু তৈরির দায়িত্ব আমি, আমার ব্র্যান্ড আস্ক ফিনান্সিয়াল হাব নিয়েছে। আর আপনার যেটা প্রশ্ন, সেটা আমার ফিন্যান্স এটা মেনটেন অবশ্যই আমি আমার লাইফে সাকসেসের চরম জায়গায় সম্পূর্ণ কৃতিত্ব আমার ওয়াইফ বৈশাখী বোস দাস চৌধুরী, সম্পূর্ণ কৃতিত্ব তার এবং তার পরিবার আমার সাথে আছে। আমার জন্ম এবং বেড়ে ওঠা দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার বেনিপুর নামক গ্রাম। আমি বেনিপুরের বসুবাড়ির একজন সন্তান। আমার সঙ্গে পূর্বাণু অধ্যায়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার জড়িয়ে আছে। আমি সেই বাড়িরই একজন ছেলে। সেই রিলেশনটা হয়তো অনেক দূর হয়ে গেছে আজকে। আমি সেই বর্ধিষ্ণু পরিবারে বেড়ে ওঠা, যে বাড়িতে আজকের দিনেও পর্যন্ত 291 ইয়ার্স 291 বছর 6 দিন দুর্গাপুজো হয়। আমার প্রত্যেক কটা জিনিসে, আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, চলাফেরা বাঙালিয়ানায় ভরপুর মোটামুটি দেখতে পাবেন আপনি। আর সম্পূর্ণ আজকের দিনে আমার সাকসেসের সম্পূর্ণ কৃতিত্ব আমার মিসেসের। উনি আমার ব্যবসায়ের টেকনিক্যাল পার্টটা উনি দেখেন। অবশ্যই সমস্ত বাঙালির কাছে, সমস্ত মানব সমাজের কাছে, শুধু বাঙালি নয়, আমি বাঙালি বলে যে আমি বাঙালিকেই করব, প্রেফার করব, নট দ্যাট। আমার কাছে সমস্ত সমাজে পিছিয়ে পড়াও মানুষ আমার কাছে এসে যদি তারা নিজেরা উপকৃত হতে পারে, তার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করব অ্যাজ এ বাঙালি হিসাবে। এটাই আমার প্রত্যেকের কাছে, আমার কাছে প্রত্যেকের সব সময় দুয়ার খোলা। আমার ফোন থেকে শুরু করে আমার অফিস, আমার করসপন্ডেন্স, বিজনেস রিলেটেড যারা আছেন, তারা অল টাইম ঠিক আমার মতোই সজাগ, সচেতন।